বৈদেশিক নীতি সংক্রান্ত ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেছে চীনের গ্লোবাল টাইমস সংবাদপত্র। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের ডিরেক্টর ঝাং জিয়াডং একটি প্রবন্ধে বিগত 4 বছরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা তুলে ধরেছেন। প্রবন্ধে তিনি বলেছেন, ভারত কৌশলগত দিক থেকে বৈদেশিক নীতিতে পরিবর্তন এনেছে, যা ভবিষ্যতে এই দেশকে অন্যতম শক্তিরূপে তুলে ধরতে সাহায্য করবে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারত বিশ্ব রাজনীতিতে বহুপাক্ষিক জোটের দিকে ঝুঁকেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া সহ অন্যান্য দেশ ও আঞ্চলিক সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক আরো গভীর করার পথে এগিয়েছে ভারত। ভারতের আত্মবিশ্বাসী মনোভাব ও ভারত শব্দের ওপর জোর দিয়ে নতুন ধরনের চিন্তা ভাবনা তৈরির পরিবেশের কথাও বলা হয়েছে ওই প্রবন্ধে। অর্থনৈতিক বৃদ্ধি, নগর প্রশাসনের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গৃহীত বিশেষভাবে চীনের সঙ্গে সম্পর্কের নিরিখে ভারত এক অন্য ধারা নিয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। গোটা বিশ্ব এক নতুন ভারতকে প্রত্যক্ষ করছে বলে জিয়াডং এর দাবি। রাজস্থানের জয়পুরে আগামীকাল শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আইজিদের সর্বভারতীয় সম্মেলন। 3 দিনের এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন শনি ও রবিবার। সাইবার অপরাধ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পুলিশি ব্যবস্থা, প্রযুক্তি, সন্ত্রাসবাদ দমন, বাম চরমপন্থা এবং জেলখানা সংস্কারের মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মতবিনিময় করবেন পুলিশের ডিজি ও আইজিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ডিপফেকের মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ আধিকারিকরা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারত নেপাল যৌথ কমিশনের 7ম বৈঠকে আজ ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও নেপালের বিদেশমন্ত্রী এনপি সৌদ যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে উভয় দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো বিদ্যুৎ সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদী চুক্তি, অন্যটি হলো সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বিনিয়োগ বাড়ানো সংক্রান্ত। পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ে সহযোগিতা বাড়াতে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আগামী 10 বছরে নেপাল থেকে ভারতে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি সম্ভব হবে। বৈঠক শুরুর আগে শ্রী জয়শঙ্কর নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউরেল এবং প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নেপালি কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা এবং সিপিএন ইউএমএল এর প্রধান কেপি শর্মা ওলির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। উল্লেখ্য, দুদিনের সফরে আজই বিদেশমন্ত্রী সে দেশে পৌঁছেছেন। সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রক আজ নতুন দিল্লিতে জুপিটার ওয়াগনস লিমিটেড এবং ভারত আর্ট মুভার্স লিমিটেড বিইএমএল এর সঙ্গে 802 কোটি টাকার দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে 473 কোটি টাকায় জুপিটার ওয়াগনস লিমিটেডের কাছ থেকে 697টি বগি ওপেন মিলিটারি ওয়াগন কেনা হচ্ছে। সেনা ইউনিটকে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে বিশেষ এই ওয়াগন ব্যবহৃত হবে। সেনাবাহিনীর হালকা যান, আর্টিলারি বন্দুক এবং অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা রয়েছে এখানে। 329 কোটি টাকায় বিইএমএল এর কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে 56টি ল্যান্ডমাইনের অবস্থান নির্ণয়কারী সরঞ্জাম বা এমএমএমই। অত্যাধুনিক এই সরঞ্জামে রয়েছে উন্নত মানের যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা, যার মাধ্যমে কম সময়ে ল্যান্ডমাইনের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বাই ইন্ডিয়ান ক্যাটাগরি উদ্যোগের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সরঞ্জাম কেনা হচ্ছে। হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত কুখ্যাত জঙ্গি জাভেদ মাট্টুকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জম্মু কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে তার যোগ ছিল বলে খবর। পুলিশ কমিশনার এইচ.জি.এস ধালিওয়াল জানিয়েছেন, জাভেদ মাট্টুর মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। জেদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগাজিন এবং চুরি যাওয়া একটি গাড়ি। 2027-এর মধ্যে ভারত ডাল উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে বলে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মুগ ও ছোলার ক্ষেত্রে ভারত ইতোমধ্যেই স্বনির্ভর হয়েছে, কিন্তু এখনো দেশে ডাল আমদানি করতে হচ্ছে। নতুন দিল্লিতে আজ অড়হর ডাল উৎপাদনকারী কৃষকদের নাম নথিভুক্ত করা, ডাল সংগ্রহ ও টাকা মেটানোর জন্য একটি পোর্টালের সূচনা করে শ্রী শাহ ভাষণ দিচ্ছিলেন। मोदी जी ने दलहन उत्पादन करने वाले किसानों पर एक बड़ा जिम्मा डाला है कि 2027 तक दलहन के क्षेत्र में भारत आत्मनिर्भर हो। और मैं आपको कृषि और सहकारिता मंत्रालय की ओर से विश्वास दिलाना चाहता हूं, हमारे किसान भाइयों के सहयोग से 2027 दिसंबर के पहले दलहन उत्पादन के क्षेत्र में हम आत्मनिर्भर होंगे। 1 किलो दलहन इंपोर्ट नहीं करनी चाहिए। 2014-15 সালের তুলনায় 2022-23-এ ভারতীয় খেলনা শিল্পের রপ্তানি 239% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে আজ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের সচিব রাজেশ সিং প্রকাশিত দেশের তৈরি খেলনা
খেলনার সাফল্যের গল্প শীর্ষক একটি গবেষণাপত্রে একথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত বিভিন্ন নীতির ফলে ভারতীয় খেলনা শিল্পে প্রভূত উন্নতি হয়েছে। ওই প্রতিবেদনে এই সময়কালে এক্ষেত্রে আমদানি 52% হ্রাস পেয়েছে বলেও জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতার বিকাশে শিক্ষামূলক কর্মসূচি প্রেরণার সূচনা করেছে সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছে, নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং দেশের শিক্ষা ব্যবস্থার মূল নীতিগুলিকে একীভূত করতে এই কর্মসূচি বিশেষ সহায়ক হবে। প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তের নবম থেকে দ্বাদশ শ্রেণীর নির্বাচিত 20 জন পড়ুয়া এতে অংশ নেবে। গুজরাটের ভাদনগরে 1888 সালে প্রতিষ্ঠিত একটি স্কুলে এই কর্মসূচি চলবে। প্রেরণা স্কুলের পাঠ্যক্রম প্রস্তুত করেছে আইআইটি গান্ধীনগর। বিশ্বের সেরা 10টি বিমানবন্দরের তালিকায় জায়গা পেল কলকাতা বিমানবন্দর। মাঝারি আকারের বিমানবন্দরগুলির মধ্যে নবম স্থানে রয়েছে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া দেশের মধ্যে দ্বিতীয় লাভজনক বিমানবন্দরও হয়েছে কলকাতা। বৃহৎ বিমানবন্দরের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে হায়দ্রাবাদ এবং তৃতীয় বেঙ্গালুরু বিমানবন্দর। এয়ারলাইন্স সংস্থাগুলির মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিগো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে 100% এসটি কর ভাগ করে নিচ্ছে। তামিলনাড়ুর চেন্নাইতে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা র্যালির সূচনা করে তিনি বলেন, তামিলনাড়ু 2014 সাল থেকে প্রত্যক্ষ করের মাধ্যমে 6,23,700 কোটি টাকা পেয়েছে। শুধুমাত্র চেন্নাইতেই উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পেয়েছেন 38,000 মানুষ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলা কংগ্রেসে যোগ দিয়েছেন। নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং অন্যান্য বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি তার দল ওয়াইএসআরটিপি কে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াইএস শর্মিলার কংগ্রেসে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। আমেরিকা ও ব্রিটেন সহ 10টি দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলির উপর হামলা চলতে থাকলে তার পরিণাম ভোগ করতে হবে তাদের। এক যৌথ বিবৃতিতে মূলত পশ্চিমী দেশগুলির গোষ্ঠী অবিলম্বে এ ধরনের আক্রমণ বন্ধ করতে বলেছে। উল্লেখ্য, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজার যুদ্ধে প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসকে সমর্থন করার কথা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। লোহিত সাগরে গত নভেম্বর থেকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে 20 বারের বেশি হামলা চালিয়েছে তারা। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার 2023-এর প্রাপকদের নাম ঘোষণা করেছে। ওড়িশা মাইনিং কর্পোরেট লিমিটেড খেলাধুলায় উৎসাহ প্রদান বিভাগে পুরস্কৃত হয়েছে। উদীয়মান এবং তরুণ প্রতিভাদের খুঁজে বের করা এবং তাদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কৃত হয়েছে বেঙ্গালুরুর জৈন ডিমড টু বি ইউনিভার্সিটি। আগামী 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য, খেলাধুলার প্রচার ও উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিভিন্ন কর্পোরেট সংস্থা, ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, অসরকারি সংস্থা, রাজ্য ও জাতীয় স্তরের ক্রীড়া সংগঠনকে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ কেন্দ্রশাসিত দিউয়ের ঘোঘালা সৈকতে বিচ গেমসের উদ্বোধন করেছেন। এই ক্রীড়া উৎসব চলবে 11 জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে শ্রী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে খেলো ইন্ডিয়া গেমস এবং ফিট ইন্ডিয়া কর্মসূচির সূচনা করেছেন। দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর ফলে বিচ গেমসে উৎসাহ বাড়বে। 1200-রও বেশি খেলোয়াড় এই উৎসবে অংশ নিচ্ছেন। কেপটাউনের নিউল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত 7 উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ জয়ের নজিরও গড়েছে ভারত। 3 উইকেটে 62 রান নিয়ে আজ দ্বিতীয় দিনে খেলতে নেমে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস 176 রানে শেষ হয়ে যায়। এরপর ম্যাচ জয়ের জন্য 79 রানের লক্ষ্য নিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাপানের বিরতির অনেক আগেই 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয়। শেষ করার আগে খবরের বিস্তারিত অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক, প্রশাসনিক এবং বৈদেশিক নীতি সংক্রান্ত ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে চীনের গ্লোবাল টাইমস সংবাদপত্র জানিয়েছে। নেপাল ও ভারতের মধ্যে বিদ্যুৎ এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর শেষ হলো।